শালা শালা অকৃতজ্ঞ বেঈমান! তুই 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 নিশ্চয়ই এতদিন ধরে ওকে লুকিয়ে রেখেছিলি। বল বল, নইলে নইলে ও কিভাবে ফিরে আসতে পারে? তুই শালা অকৃতজ্ঞ! বল বল, তুই বল বল। বিভা ক্যাফেতে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী জন্মাষ্টমী। গল্প পাঠে ইভান, গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী জন্মাষ্টমী। খক খক করে কাশির দমকে তন্দ্রা ছুটে গেল খগেন মল্লিকের। ঘুটঘুটে অন্ধকারে হাতড়ে হাতড়ে জলের গিলাসটা খুঁজতে গিয়ে আচমকা ধাক্কায় সেটা মেঝেতে ছিটকে পড়ল। ভারী পেতলের গিলাসের আছড়ে পড়ার ঢং ঢং শব্দে যেন বাড়িটার নিস্তব্ধতাও ঘুম ভেঙে উঠল। মলোজা, অত ছাড়া কপাল আমার, জলও জোটে না রাত বিরেতে। কাশির দমক সামলাতে সামলাতে ঘর ঘরে গলায় গালমন্দ করতে লাগলো খগেন বুড়ো। আধকালা কানেও সে শব্দ শুনতে পেল রঘু। ভাঙা চোরা কোমর নিয়ে বিছানা ছাড়তে সময় লাগে তার। এপাশ ওপাশ করে দুর্বল দুই হাতে ভর দিয়ে উঠতে উঠতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। সে রামও নেই, অযোধ্যাও নেই, তবু বুড়োর জমিদারির চাল রয়ে গেছে 16 আনার জায়গায় 18 আনা। মল্লিক বাড়ি প্রায় ভেঙে পড়ে পড়ে অবস্থা। বংশের একমাত্র প্রদীপ এই খগেন বুড়োর তেলও প্রায় শেষের পথে। হলে কি হয়, সন্ধে নামতেই তার হাতের সামনে গড়গড়া চাই, অম্বরী তামাক, আর জোটে কই। রঘুর আনা 50 টাকা সের দরের চামড়ার গন্ধওয়ালা তামুক, তাই সই। তবু বাবু আনাটি বজায় রাখা যায়। রঘুও তেমন চাকর, প্রতিদিন ওই রূপোর গড়গড়া মেজে ঘষে ঝকঝকে করে রাখে সে। মাইনে পায় না, উল্টে রাত দিন বুড়োর মুখ ঝামটা শুনে তার দিন কাটে। তবু মাটি কামড়ে পড়ে আছে। তার কারণটা শুধু এই নয় যে রঘুর যথেষ্ট বয়স হয়েছে, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করে বসে। এক পদ রান্না করতে বেলা গড়িয়ে দেয়, চোখে ভালো দেখে না বলে পোকা শুদ্ধ বেগুন কেটে তরকারি রেঁধে ফেলে। খগেন মল্লিক জল দিতে বললে রান্নাঘরে পৌঁছতে পৌঁছতে ভুলে যায় যে সে কেন এসেছিল রান্নাঘরে। এসবের জন্য তার অন্য কোনো ঠাঁই পাওয়া যে কঠিন তা রঘু নিজেও বেশ জানে। কিন্তু এছাড়াও তার এখানে পড়ে থাকার আরও একটা কারণ আছে। ওই খগেন বুড়ো, বহু বছরের সম্পর্ক তো, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্যি মিথ্যে অনেক কিছুর সঙ্গে তারা দুজন। রঘু যখন এই বাড়িতে এসেছিল তখন খগেনের বয়স বছর 20 আর রঘুর তখন 13। কি সুন্দর পানা চেহারা ছিল খগেন মল্লিকের। তখনও গিন্নিমা পেয়েছে। খগেনের আগে 3টি ছেলে তার অপঘাতে মরেছিল। তাই চোখের মনি ছিল এই একমাত্র শিবরাত্রির সলতে খগেন। মল্লিক বাড়ির কি রমরমা তখন, 7 মহলা বাড়ি, ঠাকুর চাকরের গুনতি নেই সেখানে। কর্তাবাবু তখনই অসুস্থ, বিছানায় শোয়া। গিন্নিমার খানদানি চেহারাখানা এখনো চোখে ভাসে রঘুর। আহা, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। 10 হাতে আগলাচ্ছেন সব কিছু। একদিকে সংসার, অন্যদিকে জমি জিরেত, খাজনা, সব কিছু। আস্তে আস্তে কিভাবে যেন সব নিভে গেল। হ্যাঁ, সব আলো নিভে গেল। রঘুই তো তার জলজ্যান্ত সাক্ষী।
কর্তাবাবু মারা যাওয়ার পরেই গিন্নিমা পাগল হয়ে উঠেছিলেন ছেলের বউ আনার জন্য। তা পশ্চিমের পাল্টি ঘর থেকে মেয়ে জোগাড় করলেন লক্ষ্মী প্রতিমার মতো। বছর ঘুরতে না ঘুরতেই মল্লিক বাড়ির ছাদ থেকে পড়ে মরে গেল মেয়েটা। সেই শোক আর সামলাতে পারলেন না গিন্নিমা, শয্যা নিলেন। তার পরের কয়েক বছরে এ বাড়ি থেকে যেন লক্ষ্মী বিদেয় নিলেন। একের পর এক জমি জমা বিক্রি হয়ে গেল, মাইনে বাকি পড়ল কর্মচারীদের। কেউ কেউ তখনও নুনের দাম মেটাতেই থেকে গেল সেখানে। বাকিরাও পরবর্তী কয়েক বছরের মধ্যে চলে গেল। এর মাঝেই চলে গেলেন গিন্নিমা। আতুপুতু করে একমাত্র জীবিত ছেলেকে বড় করেছিলেন কর্তাবাবু আর গিন্নিমা। সম্পত্তি কিভাবে রাখতে হয় তার কিছুই জানতেন না খগেন। শুধু বিলাস বসন, আরামে দিন কাটিয়েছে। আর আজ তার কি অবস্থা! তাও তো এভাবেই কেটে গেল প্রায় 40টা বছর। মল্লিক বাড়ি এখন ধ্বংসস্তূপ বললেই চলে। তেলের খরচ বাঁচানোর জন্য রাত 8টার পর থেকে আর বাতি চলে না। অন্ধকারে ভূতের মতো ঘাপটি মেরে বসে থাকে দুইটি প্রাণী। এই অন্ধকার পুরীতে একে অপরের হৃৎপিণ্ডের ধূপপুকুনিটুকুর ভরসায় কাটিয়ে দেয় রাতগুলো। বেতো পা টেনে টেনে খগেনের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় রঘু। ঘুম ভাঙা ভারী গলায় বলে ওঠে, বলি হলোটা কি গো? অন্ধকারে গালমন্দ করতো কাকে? ও কাকে আর, তোর গোষ্ঠীর পিণ্ডি দিচ্ছি রে হতভাগা। বলি আছিস কি করতে? যদি এক গ্লাস জল না পাই হাতের কাছে, ঘাড় ধরে মেরে বের করে দেবো সবটাকে, তখন টের পাবি। টের পাওয়ার কি আছে? রঘু বুঝতে পারে না সেটা। বিনা বেতনের কাজে কে যে কাকে দয়া করছে তা ঈশ্বরই জানেন। আর সব কটাকে আছে কজন? সেই প্রাচীনকালের অভ্যেস এখনো ছাড়েনি জমিদার বাবু। হাসি চেপে পেছন ফিরে হেলতে দুলতে রঘু এগিয়ে যায় হেসেলের দিকে। অন্ধকারেও মোক্ষম অনুমানে পেতলের কলসি থেকে জল গড়িয়ে নিয়ে এসে খগেনের মুখের সামনে ধরে। ও অনেক গাল মন্দ করেছ, এবার নাও দেখি, এই জলটুকুন খেয়ে নাও। ইস, জল পড়ে একেবারে টই টই করছে মেঝে। খগেনের হাতে গেলাস ধরিয়ে একটা ছেঁড়া নেতা দিয়ে মেঝের জল মুছতে থাকে রঘু। এক নিঃশ্বাসে জল শেষ করে বিছানার পাশেই গেলাসটা রেখে শুয়ে পড়ে খগেন। জল মোছা হয়ে গেলে বিছানা থেকে গেলাস নিয়ে চলে যায় রঘু। এক ঘুম হয়ে গেছে খগেনের। এ রাতে আর ঘুম আসবে কিনা কে জানে। সারা দিন রাত শুয়ে বসে কাটে, রাতে তাই সহজে ঘুম আসে না। আবারও একবার ঘুম এসে সেই ঘুম ভাঙলে তাহলে তো আর কথাই নেই। অন্ধকারে চোখ খোলা না বন্ধ ঠাউর হয় না খগেনের। চোখ দুটোকে বড় বড় করে খুলে অবশেষে অনুভব করে চোখ তার খোলাই আছে। কটা বাজে এখন কে জানে। রাত পোহালেই জন্মাষ্টমী। মনে পড়তেই শুকনো জিভটা জলে ভরে আসে তার। একসময় জন্মাষ্টমীতে এই মল্লিক বাড়ির কি ধুমধাম ছিল। আগের দিন রাত থেকে মা আর বাড়ির মেয়ে ঝিরা মিলে তালের বড়া, মালপোয়া, লুচি, মোহনভোগ, তালক্ষীর আরও কত কিছুর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ত। রাত পোহাতে না পোহাতে সব স্নান করে কাজে লেগে পড়ত তখন। খগেন ঘুমের মধ্যেই তালের বড়া, মালপোয়ার মিঠে গন্ধ নাকে নিয়ে আরো গভীর ঘুমে ডুবে যেত তখন। আহা, কতদিন সেসব অমৃত মুখে দেওয়া তো দূরে থাক, গন্ধটুকু নাকে আসেনি। আশেপাশের বাড়িতে এখনো হয় নিশ্চয়ই, কিন্তু মল্লিক বাড়ির সুবিশাল চৌহদ্দি পেরিয়ে সেসব গন্ধ আর অন্দর পর্যন্ত পৌঁছয় না। আর জুটেছে এক রঘু বেটার ছেলে। খগেন যেই আনতে যাবে তাতেই বলে, ও সব অনেক দাম, পয়সা নেই। রাগে মুখ বেঁকে যায় খগেনের। শালা, তুই খগেনকে খাওয়াস না খগেন তোকে খাওয়ায়? এই তো গত পরশু বাগানের লাউ এনে দেখালো। খগেন বলার মধ্যে বলেছে,
কি নধর কচি লাউটা রে, একটু কুচো চিংড়ি হলে তো জমে যেত। কি বলিস? তা হারামজাদা বলে কি না? চিংড়ির দাম জানো? ধনে পাতা দিয়ে লাউয়ের ছেঁচ কি করে দেবো, তাই খেও এখন। মল্লিক বাড়ির কুলো তিলককে তুই কিনা চিংড়ির দাম শোনাচ্ছিস? ও লাউটো হয়ে মরবি রে শালা। যার খাস, যার পুরিস, তাকেই মুখ নাড়া দিস। দূর করে দেবো একেবারে। পরশু দিনের থিতিয়ে যাওয়া রাগটা আবার নতুন করে মাথা চাড়া দিল খগেনের মনে। নিজের বিছানায় শুয়ে শুয়ে দরদর করে ঘামতে ঘামতে ঘুমোবার চেষ্টা করছিল রঘু, কিন্তু ইয়া বড় বড় ডাঁশ মশা বৃষ্টির মতো সারা গায়ে হুল ফোটাতে শুরু করেছে। খগেনকে জল দিতে যাওয়ার সময় ভুল করে দরজাটা খুলে রেখে চলে গিয়েছিল। তারই শাস্তি পাবে এবার সারা রাত। ভোর ভোর উঠে বাগানে যেতে হবে। গতকাল দেখে এসেছে দিব্যি উচ্ছে ধরেছে ঝোপে। হ্যাঁ, ঝোপ ছাড়া আর কি। হোকি আর বাগান বলে? নামেই বাগান, আসলে জঙ্গল। আর ওই জঙ্গলই বাঁচিয়ে রেখেছে দুই বৃদ্ধকে, নইলে নুন ভাত খেয়ে কাটাতে হতো। কি জানি কিভাবে বীজ পড়ে বেশ কিছু সবজির গাছ হয়েছে সেখানে। ফলনও মন্দ হয় না, কিন্তু পাড়ার চ্যাংড়া ছোঁড়াগুলো সুযোগ পেলেই সাফ করে দেয় সব কিছু। আরে বাবা, একটু তো ভাববি, দুটো মানুষের দিন চলে যায় ওগুলোর উপর। তাই ভোর ভোর গিয়ে তুলে আনতে হয়। একটু দেরিই হলো। আর হয়েছে ওই এক খগেন বুড়ো, যত বয়স বাড়ছে ততই তার নোলা বাড়ছে। কিভাবে বিদুরের খুদ গুণে সংসার চালাচ্ছে রঘু তা জানে, হার জানেন ঈশ্বর। বুড়ো ভাবে ওর দেওয়া 2-10 টাকায় পেট চলছে। মজা পেয়ে মুখে হাসি ফোটে রঘুর। মল্লিক বাড়ির বাসন কোসন, পেতলের আর রূপোর মূর্তি, গিন্নিমার আর বৌদিদির দামি সিল্কের শাড়ি, এসব একে একে বেচেই এত বছর দুজনের পেটের ভাত জুগিয়েছে রঘু। কিন্তু সেসব পুঁজিও প্রায় শেষের পথে। এখন আছে ওই রূপোর গড়গড়াটা। ওটা তো খগেন বুড়োর রোজ চাই, সেই জন্যই ওটাকে এখনো বেচতে পারেনি রঘু। বাকি জিনিসপত্রের খবর রাখে না খগেন। কখনো সখনো মনে পড়লে বলে, আরে রঘু, মায়ের সেই রূপোর বিজ্ঞানীটা একদিন বের করিস তো। কি ভারী আর কত বড় বল তো জিনিসটা। আছে কোনো উঠতি বড় লোকের বাড়িতে এসব? বাবা, টাকা থাকলেই কি আর বনেদি বাড়ির বড় লোক হওয়া যায় রে? উত্তরে রঘু চুপ করে থাকে, নয়তো মাথা চুলকে বলে, সেসব তো রাখা আছে ওই ভাড়ার ঘরে সেই বড় ট্রাঙ্কে। ও নাড়ানো আমার কমও নয় বাবু। একদিন ঘোষ বাড়ির দুলালকে ডেকে আনবো, কোন সেদিন ডেকে নিও। দুলালকে অবশ্য আর কোনোদিনই ডেকে আনা হয় না সেই ট্রাঙ্ক খোলার জন্য। নিজের ভাবনা ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে যায় রঘুর। সামান্য হাঁ করা মুখের কষ বেয়ে লালা গড়িয়ে পড়ে ভাঙা গালের চড়াই উতরাই বেয়ে। ভোরের দিকে ঘুম পাতলা হয়ে আসে খগেনের। আধো জাগরণে তার নাকে ভেসে এলো তালের বড়ার বহু বিস্মৃত সুবাস। চোখ না খুলেই বড় বড় শ্বাস টানতে থাকে সে। আহা, কে এত ভোরে তালের বড়া ভাজছে? দুটো যদি গালে দিতে পারতো এখন খগেন। নিজের অজান্তেই চোয়াল দুটো নড়ে ওঠে তার। তালের বড়ার ঈষৎ কটু মিষ্টি রসে ভরা যায় মুখবিবর। ওঠো তো, এই বড়াখানা খেয়ে নাও চটপট। বহু যুগের ওপার থেকে যেন একটা ঋণঋণে মিষ্টি গলা ভেসে এলো কানে। পিছুটি ভরা চোখ কুঁচকে পিটপিট করে তাকায় খগেন। এ আবার কে? একটা বাচ্চা মেয়ে, বছর 12-14 বছর বয়স হবে তার। দিব্যি গিন্নি বুন্নির মতো গোছ কোমর দিয়ে শাড়ি পরা। আগে কখনো দেখেনি তোকে খগেন? কনুইয়ের ভরে খাটের উপর উঠে বসে সে। মেয়েটা যেই হোক, ওর হাতে একটা কাঁসার জামবাটিতে বেশ কয়েকটা বড় বড় তালের বড়া।
এখনো ধোঁয়া উঠছে সেখান থেকেই মাতাল করা গন্ধটা নাকে আসছে খগেনের। হাত বাড়িয়ে বাটিটা নিল সে, একটা বড়া তুলে মুখে পুরে দিল। আরামে চোখ বুজে এলো তার, ঠিক যেন মায়ের হাতের তালের বড়ার স্বাদ। উপরটা মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলে। গোটা 8 বড়া নিঃশব্দে খেয়ে ফেলে খগেন। বাটিতে তখনও আরো 5টা পড়ে আছে। রঘুর কথা মনে পড়ল তখন তার। ও বেচারা অনেকদিন ভালো মন্দ খায় না। বাটির দিকে আর একবার তাকায় খগেন। ইতস্তত করে আরো একটা তুলে মুখে পুরল। তারপর বাটিটা কোল থেকে নামিয়ে রাখল বিছানার উপর। সে যতক্ষণ খাচ্ছিল মেয়েটি এক দৃষ্টে চেয়েছিল। এবার খগেন তাকালো তার দিকে। অনেকদিন পর এমন তালের বড়া খেলাম গো মেয়ে। তা তুমি কাদের বাড়ি? ওই সান্নালদের বাড়িতে এসেছো নাকি? মেয়েটি দিব্যি ফুটফুটে হাসি হাসি মুখে তাকিয়ে আছে খগেনের দিকে। মুখের আদলটা বড় চেনা চেনা। সান্নালদের বাড়ির কমলা রানীর নাতনি নাকি? দিদার সঙ্গে হয়তো এসেছে মায়ের মামার বাড়ি বেড়াতে, ওই জন্যই চেনা চেনা লাগছে বুঝি। কমলার মুখটা মনে করার চেষ্টা করলো খগেন, তবে ঠিক মনে পড়ল না। ওই কম বয়সে ওর উপর খগেনের একটু ছিল আর কি। শুধু খগেনের না, কমলারও। কিন্তু ওই যা হয় আর কি। সেকালে তো আর এখনকার মতো সবকিছু অত সহজ ছিল না। কমলার বিয়ে হয়ে গেল কলকাতার দিকে কোথায়, আর তারপর তো। তুমি এখানে একা থাকো? খগেনের চিন্তার সুতো ছিঁড়ে গেল। মেয়েটা ততক্ষণে চড়ে বসেছে খগেনের উঁচু পালঙ্কের উপর। ছোট্ট ছোট্ট আলতা পরা পা দুটো মৃদু মৃদু দোলাচ্ছে। হ্যাঁ, মানে ঠিক একা না, রঘু থাকে আমার সঙ্গে। ও, বিজ্ঞের মতো মাথা নাড়ে মেয়েটি, যেন কতদিন ধরে চেনে ওদের। পিট পিট করে এদিক ওদিক দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। নাম কি তোমার মা? কার? আমার? অবাক চোখে চাইল সে, যেন তার নাম না জানাটা মস্ত একটা অপরাধ। তারপর বলল, তুমি জানো না? আমি তো অন্নপূর্ণা। নামটা পছন্দ হলো খগেনের। সত্যিই অন্নপূর্ণা। এবার আমি যাব, আবার আসবো পরে। জামবাটি থেকে 4টি বড়া নিজের হাতে নিয়ে বাটি ফেরত দিল খগেন। তা বড়া কে পাঠালো মা? তোমার দিদা নাকি? বড় বড় চোখে চাইল অন্নপূর্ণা। না তো, আমি তো আনলাম তোমার জন্য। খগেনের বিস্মিত চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সে। রঘু, এই রঘু, আরে কোথায় গেলি রে হতচ্ছাড়া? এই রঘু, বলি কই গেল রে? এই হতচ্ছাড়া! পড়ি মুড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘরে ঢোকে রঘু। তার ধুতির কোঁচড়ে বেশ বড় বড় গোছের কটা উচ্ছে। খগেন তার দিকে তালের বড়াগুলো বাড়িয়ে ধরল। বিস্ময়ে চোয়াল বুঝে গেল রঘুর। এই কোত্থেকে পেলে? থেকে পেলে? কেন কেন রে হতচ্ছাড়া? তুই ছাড়া আমাকে কি কোনো খাওয়ানোর লোক নেই নাকি? হাঁচড় পাঁচড় করে বিছানা থেকে নামতে থাকে খগেন। পেটে বড় চাপ পড়েছে তার। সেদিন দুপুরবেলায় কুয়োতলা থেকে স্নান সেরে ফেরার সময় চিৎকার করে পড়ে জ্ঞান হারালো রঘু। খগেন আওয়াজ পেয়ে এসে কোনো রকমে জল ছিটিয়ে জ্ঞান ফেরালো তার। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রঘু যা শোনালো তা হলো এরকম। সে নিজের মনে নানা কথা ভাবতে ভাবতে কুয়োতলা থেকে বাগান পেরিয়ে বাড়ির দিকেই আসছিল। হঠাৎ একটা খিলখিলে হাসির শব্দ তার গতি থমকে দেয়।
মাঝে মাঝে ছেলে ছোকরার দল এটা সেটা ফল সবজি চুরি করতে এ বাড়িতে ঢোকে বটে, কিন্তু এত সাহস কারো নেই যে রঘুকে ভয় দেখাবে। একটু বিরক্ত হয়েই সে খুঁজছিল হাসির মালিককে। তারপর হাসির আওয়াজটা উপর থেকে আসছে বুঝতে পেরে ছাদের দিকে চোখ যায়। যদিও চোখের দৃষ্টি তার ক্ষীণ, তবু বর্ষার কালো মেঘের প্রেক্ষাপটে অবয়বটা দেখতে অসুবিধা হয়নি তার। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাদের কার্নিশের উপর, ছোটখাটো চেহারা, দিব্য গোলগাল গড়ন। আশেপাশের বাড়ি থেকে ভেসে আসা জন্মাষ্টমী পুজোর শঙ্খ ঘণ্টার আওয়াজ কানে আসছিল তখন। মেয়েটাকে দেখতে লাগছিল ঠিক যেন মা দুর্গা। কিন্তু হোমা উঠল কি করে ওইখানটায়? অবশ্যই বাড়ি তো প্রায় ধ্বংসপুরী, যে যেখান দিয়ে পারে ঢুকে পড়লেই হলো। দেখো তো কাণ্ড, আবার গিন্নি বন্নির মতো শাড়ি পরা হয়েছে। এখনকার বাচ্চা কাচ্চা মেয়েরা আবার শাড়ি পরে নাকি? তবে চুল বটে মেয়ের, ঘন মেঘের মতো এক ঢাল খোলা চুল। এই বে, মরা শখ হয়েছে এইখানে কেন? ওই রেল লাইনে যা, সেখানে গিয়ে মর। নাম ওখান থেকে, নাম বলছি। কি জ্যাঠা মেয়ে রে বাবা, হেসেই চলেছে। বাপ ঠাকুরদার বয়সী মানুষকেও থোড়াই পরোয়া। মনে মনে বেশি মুখে খানিক কম গাল পারতে পারতে তেড়ে গেল রঘু। বুঝিবা এখান থেকে মেরে দাঁড়াবে মেয়েটাকে। আচমকাই তার চোখের সামনেই মেয়েটা ভ্যানিশ হওয়ার আগে হাসি থামিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়েছিল রঘুর দিকে। কোথায় যেন দেখেছে রঘু এই দৃষ্টি, তীব্র অথচ শূন্য, যেন জীবনের সব না পাওয়ার হিসেব বুঝে নেবে ওই দৃষ্টি। সব অন্যায়, সব অপমানের প্রতিশোধ নেবে ওই চোখ দুটো দিয়েই। শরীরে একটা কাঁপুনি ধরল রঘুর। কাঁপতে কাঁপতে পড়ে যেতে যেতেই দেখল ঠিক যেন উবে গেল মেয়েটা। তারপরে কি আর জ্ঞান থাকে? আচ্ছা জ্বালা হয়েছে খগেনের। এই বুড়ো বয়সে কোথায় একটু পায়ের উপর পা তুলে চাকরের সেবা উপভোগ করবে তা না, এখন উল্টে তাকেই সেবা করতে হচ্ছে। দুপুরে খেতে বসে রঘুর দেখা নেই বলে কয়েকবার গলা ফাটিয়ে ডেকেছিল সে। কে কার ডাকে সাড়া দেয়, অগত্যা বেতো শরীরে নড়ে চড়ে তাকেই খবর নিতে যেতে হলো। কে জানে বাবা মরে টরে গেল নাকি? তাহলে বেজায় আতান্তরে পড়তে হয় খগেনকে। না না, মরেনি, তবে এক গা জ্বর নিয়ে কোঁকাচ্ছে বেটার ছেলেরা। কি আর করা যাবে? কি দেখতেছে, কি দেখেছে কে জানে। এমন ভয় পেল যে জ্বর এসে গেল। খগেনের তো মনে হয় জ্বরের ঘোরেই ভুল দেখেছে রঘু। যাকগে, এবার কষ্ট যেটা হলো তা হচ্ছে নিজের হাতে ভাত বেড়ে খাওয়া, তাও কি দিয়ে? না তেতো চচ্চড়ি। ছ্যা 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 ছ্যা, ঘেন্না ধরে গেল জীবনে। কাল যে করেই হোক রঘুটাকে দিয়ে একটু মাংস আনাতেই হবে। তা সে মুরগির সই। এককালে এই মল্লিক বাড়িতে কখনো মুরগি ঢুকতো না। প্রতিদিন 10 পদ রান্না, মাছ মাংসের পদই 5 রকম। যাই হয়ে যাক, কাল যে মাংস খাবেই সে। সর্ষের তেল গড়ানো রকরকে কষা কষা মাংস, একদম বড় 2 পিস আলু আর জাস্তি দিয়ে ঝাল। হা 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 হা। তবে তবে তার সঙ্গে তো আবার ফোকলা মুখে হাসি ফোটে খগেনের। একটু বিলিতি ছাড়া জমে নাকি এসব? পরক্ষণেই বিরক্তিতে ভেঙচে ওঠে। ধুর 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 ধুর, এই রঘুটা কোনো কাজের না। সংসারের টাকা থেকে কিছু বাঁচাতে পারলে মাসে যদি একদিনও বিলিতি না হোক, খাঁটি দেশি না হয় 1 বোতল। পায়ের উপর পা তুলে বসে পান মুখে দিয়ে ঘচঘচ করে চিবোতে থাকে খগেন। ভাগ্যিস সুপুরিগুলো আগে থাকতেই কুচিয়ে রাখে রঘু।
তাই আজকে পানটুকু অন্তত জুটল তার। পান চিবোতে চিবোতেই ঘুমে ঢুলে পড়ে খগেন। হাঁ করে মুখের কষ বেয়ে নেমে আসে ক্ষয়ের বিহীন পানের বিবর্ণ রস। আবার কয়েক মুহূর্তেই চটকা ভেঙে উঠে পড়ে সে। অভ্যাসমতো পানের পিক মুখ থেকে তাক করে ফেলতে গেল জানলার খোলা পাল্লার ফাঁক দিয়ে। এ অভ্যাস সে খগেনের বহু বছরের। তা জানলার গড়াত আর পাল্লার অবস্থা দেখেই দিব্যি টের পাওয়া যায়। কিন্তু আজ আর পিক ফেলা হলো না খগেনের। নির্গমনোদ্যত পানের রস আচমকা মুখবিবরে বাধা পেতে চাপা কাশি শুরু হলো খগেনের। মুখের দুই কষ বেয়ে নামতে থাকে তারা। খাটের পাশে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই সকালের মেয়েটি, অন্নপূর্ণা। সকালের সেই শাড়িটাই এখনো পরে আছে। দুহাতে ধরে আছে খগেনের মায়ের সেই পিকদানি। চাঁদের মতো ছকছক করছে, যেন এই মাত্র মেজে ঘষে এনেছে কেউ সেটাকে। খগেনের মুখের সামনে বাড়িয়ে দিল পিকদানিটা। স্পষ্টতই পিক ফেলতে বলছে ওতে। আশ্চর্য তো রঘু তো বলেছিল ওটা আছে ভাড়ার ঘরের ট্রাঙ্কে। ওই অত বড় ট্রাঙ্ক খুলল কিভাবে মেয়েটা? চাবি বা পেল কোথায়? প্রশ্ন অনেক, তবু আপাতত প্রশ্ন করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটাই করল খগেন। পিকদানিতে পিক ফেলে মুখটা খালি করল। কিন্তু প্রশ্ন করা আর হলো না। দুটো বড় বড় চোখের অভিযোগ ভরা দৃষ্টি বাক শক্তি কেড়ে নিল খগেনের। ওই চোখের দিকে তাকিয়ে আচমকা কত কিছু যে মনে পড়ে গেল খগেনের। হঠাৎ করে সে বুঝতে পারল রঘুর ভয় পাওয়ার কারণ কি। বয়স বাড়তে বাড়তে মানুষ নিজের পাপগুলোকে মাটি চাপা দিতে দিতে এগোয়, কিন্তু প্রকৃতি নিজের দায়িত্বে সময় মতো আবার মাটি খুঁড়ে বের করে এনে দেয় সেগুলোকে, দাঁড় করিয়ে দেয় তার মুখোমুখি। সেই পাপ ততদিনে চোখের আড়ালে ঝাড়ে বংশে বেড়ে মহিরুহে পরিণত হয়। হাত পা কাঁপতে শুরু করলো খগেনের। দাঁতে দাঁত লেগে গেল। চোখ উল্টে যাওয়ার আগে টের পেল দুটো নরম অথচ দৃঢ় হাত ধরে ফেলেছে তাকে। বৃষ্টির জলের ছাঁট মুখে চোখে লাগতেই চটকা ভাঙল খগেনের। সে কি ঘুমিয়ে পড়েছিল? এখন কি গভীর রাত, কিন্তু সে তো তার ঘরে নেই। ওই তো উপরে তাকালে বিশাল আকাশ, আর আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল তাকে ভালো করে চেয়ে থাকতে দিচ্ছে না। তার ঘরে কিভাবে বৃষ্টির জল পড়বে? বৃষ্টিতে পরনের ধুতি ফতুয়া ভিজে চুপড়ি একবারে। বেশ শীত করছে তার। এখনই মাথা মুছে জামা কাপড় ছেড়ে যদি না ফেলে অসুখ বিসুখ অনিবার্য। কিন্তু এখানে সে এলো কিভাবে? তা কেন কিছুতেই মনে করতে পারছে না সে। বিরক্তি প্রকাশ করে উঠে বসতে যাবে এমন সময় একটা গরম হাত তার মুখ চেপে ধরল। চমকে তাকাতেই অন্য হাতের একটা আঙুল নিজের ঠোঁটে লাগিয়ে খগেনকে চুপ করতে ইশারা করল রঘু। খগেন টের পেল রঘুর গায়ে তখনও বেশ জ্বর। ছাদে তার পাশেই অন্ধকারে উবু হয়ে বসেছিল রঘু। বুঝিবা খগেনের আগেই তার জ্ঞান ফিরেছে। রঘুকে দেখে আস্তে আস্তে সব মনে পড়ছিল খগেনের। অপর্ণা, হ্যাঁ, তার আসল নাম ছিল অপর্ণা। কিন্তু 12 বছরের পুত্রবধূর লক্ষ্মীমন্ত রূপ দেখে খগেনের মা তার নাম রেখেছিলেন অন্নপূর্ণা। মা ওই নামেই ডাকতেন তাকে। বাড়ির সবার বড় প্রিয় ছিল সে, শুধু একজন বাদে। খগেনের চোখে তখনও কমলা রানীর উৎফিন্ন যৌবন। কোথায় তার বিলোল কটাক্ষে ঝরে পড়া কামনার আহ্বান, আর কোথায় ভীতু ভীতু চোখে চেয়ে থাকা কাপড়ের পুঁটলি বালিকা। যতদিন গেল খগেনের দু চোখের বিষ হয়ে উঠেছিল অপর্ণা।
বিছানায় খগেনের উন্মত্ততা গ্রহণ করার ক্ষমতা ছিল না ওই বালিকা বধূর। একদিন মত্ত খগেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল থরথর করে কাঁপতে থাকা হরিণ শাবকের মতো বউটির উপর। সেই মত্ততা সহ্য করার মতো প্রাণ শক্তি ছিল না তার। নিজের হিংস্রতা সমাপ্ত করে খগেন যখন উঠে বসল বিছানায়, অপর্ণার দেহ তখন নিথর। ছোট্ট শরীর থেকে অজস্র ধারায় বয়ে চলেছে রক্তের স্রোত। নেশা কেটে গিয়েছিল খগেনের। তখন রাত অনেক। কি করবে ভেবে না পেয়ে চুপচাপ ডেকে এনেছিল রঘুকে। অপর্ণার রক্তাক্ত নগ্ন দেহটা একটা কাপড়ে জড়িয়ে। ওই দেখো। রঘুর ফিসফিসে কণ্ঠস্বর কানে আসতেই চিন্তার সুতোটা ছিঁড়ে গেল খগেনের। রঘুর বাড়িয়ে দেওয়া হাত অনুসরণ করে তাকিয়ে নির্বাক হয়ে গেল সে। ছাদের কার্নিশের উপর দিয়ে নির্ভীক গতিতে পায়চারি করে চলেছে অপর্ণা। সত্যি বয়স হয়েছে এখন খগেনের, নইলে আজ সকালে যখন জন্মাষ্টমীর তালের বড়া নিয়ে এসেছিল সে, তখনই কি চিনে ফেলা উচিত ছিল না তার? অবশ্য অবশ্য কদিনেরই বা বিবাহিত জীবন যে মনে থাকবে তার মুখ, সেই জন্যই চেনা চেনা ঠিক ছিল। কিন্তু কিন্তু এই কেমন ধাঁধা! এত বছর পরে অপর্ণা কিভাবে ফিরে আসবে আবার? তবে কি কেউ জেনে ফেলেছে সব? খগেনকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাও কি করে সম্ভব? আর খগেনকে ভয় দেখিয়ে কার কি লাভ হতে পারে? আর এতটুকু একটা মেয়ে এমনভাবে অন্ধকারে ছাদের কার্নিশে হেঁটে বেড়ায় কিভাবে? তাহলে কি না 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 না, তা কি করে হয়? রঘুর মুখের দিকে তাকায় খগেন। তার বিস্ফারিত চোখ দেখে সে বুঝে যায় তার মনেও এমনই প্রশ্নের ঝড় চলছে। হঠাৎ সব গুলিয়ে যায় খগেনের। স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে ওঠে, শালা শালা অকৃতজ্ঞ বেঈমান! তুই 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 নিশ্চয়ই এতদিন ধরে ওকে লুকিয়ে রেখেছিলি। বল বল, নইলে ও কিভাবে ফিরে আসতে পারে? তুই শালা অকৃতজ্ঞ! বল বল, তুই বল বল। কি সব বলছো? বলি কতদিন হলো হুঁশ আছে? 40 বছরেরও বেশি। এতদিন ধরে ওর বয়স বাড়লো না? আর তুমি নিজে ওর মরা মুখ দেখোনি? ওর মুখে আগুন দাওনি? ভীমরতি ধরেছে তোমার, ভীমরতি! চাপা গলায় মালিকের উপর ধমকে ওঠে রঘু। সত্যিই তো, কি সব আবোল তাবোল বকছে খগেন। ওর মরা মুখ, হ্যাঁ তাই তো, মরা মুখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকা চোখ দুটো সহ্য হয়? হাজার চেষ্টা করেও বোঝানো যায়নি ওই সব বনেছে চোখ দুটো। এমনকি মুখে আগুন যখন দিচ্ছে খগেন, তখনও তীব্র অথচ শূন্য দৃষ্টি। এখনো ঠিক অমনিভাবেই তাকিয়ে আছে মেয়েটা। অন্ধকার ছাদ, তবু যেন পরিষ্কার ওই দু চোখের প্রতিহিংসা পড়ে ফেলতে পারছে ক্ষীণ দৃষ্টির দুই বৃদ্ধ। একটু একটু করে এগিয়ে আসছে অপর্ণা। দুই বৃদ্ধ সরছে দেওয়ালের দিকে। লাল শাড়ি গাছকোমর করে পরা, কালো মেঘের মতো চুল খোলাটার। বৃষ্টিও ভেজাতে পারেনি সেই চুলের গোছাকে। খগেন উঠে দাঁড়ালো এবার। আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি। স্বামী তো ভালোবাসবে স্ত্রীকে, তুমি যে মরে যাবে কি করে বুঝবো বলো? কি করে বুঝবো? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও না, আমাকে ক্ষমা করে দাও। তাই তো চলো না, আজ আবার দুজনকে ভালোবাসি। এসো এসো না আমার কাছে, আরো কাছে এসো। এগোতে থাকে অপর্ণা আর পিছোতে থাকে খগেন।
পেছোতে পেছোতে কখন যে ছাদের সীমানা শেষ করে নিচু কার্নিস্টোপকে নেমে যায় 3 তলার নিচের ঝোপ জঙ্গলের দিকে, তা সে নিজেও বোধ করি বুঝতে পারে না। একটা ক্ষীণ আর্তনাদ হালকা হতে হতে মিলিয়ে গেল। এবার পেছন থেকে রঘুর কাতর কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে ছেড়ে দাও গো বৌরানী, আমি তো শুধু দাদা বাবুকে সাহায্য করেছিলাম। চাকর বাকর মানুষ, মালিকের কথা অমান্য করি কি করে? ও মা, তাই তো। তা তোর মালিক তো দেহটাকে শাড়ি পরিয়ে ছাদের কার্নিস্টোপকে ফেলে দিতে বলেছিল, শুধু যাতে সবাই ভাবে আমি আত্মহত্যা করেছি। আর তুই শালা কি করেছিলি আমার দেহটার সঙ্গে? ও বৌরানী, বড় ভুল হয়ে গেছে গো। কি করবো, অমর কাপড়বিহীন শরীর তো আগে দেখিনি। ছি, তা বলে একটা মৃতদেহের সঙ্গে? না না বৌরানী না, তখনও তুমি বড়নি, একটু একটু নড়ছিলে সে। ও, তাহলে তুই জানতিস আমি তখনও বেঁচে ছিলাম? তাহলে মালিকের কথাই 3 তলার ছাদ থেকে আমাকে ফেলে দিলি কেন? বল, কেন ফেলে দিলি? এমন না তো যে নিজের পাপ ঢাকতে আমাকে মারা জরুরি ছিল তোর কাছে? দুটো বড় বড় চোখ বিশ্বব্রহ্মাণ্ড আচ্ছন্ন করে দিচ্ছে রঘুর, তীব্র অথচ শূন্য। কেমন ঘোর লাগে রঘুর। মোহগ্রস্থের মতো টলতে টলতে হাঁটতে থাকে অজানার উদ্দেশ্যে। কোথা থেকে যেন তালের বড়ার গন্ধ ভেসে আসছে। ও, আজ তো জন্মাষ্টমী। হঠাৎ মনে পড়ল রঘুর সেই দিনটা। হ্যাঁ, সেদিনও ছিল জন্মাষ্টমী। সেদিনের পর থেকে আর মল্লিক বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়নি। গিন্নিমা কিছুতেই মেনে নিতে পারেননি তার গোপাল তার অন্নপূর্ণাকে কেড়ে নেবে। তারপর থেকে যে বছর বেঁচে ছিলেন, এই দিনটায় শুধু সারাদিন পড়ে থাকতেন গোপালের পায়ে মাথা রেখে। ভোরবেলা পাড়ার বখাটে ছেলে ছোকরার দল মল্লিক বাড়ির জঙ্গল থেকে সবজি চুরি করতে এসে উদ্ধার করল 2 বুড়োর নিথর দেহ। হাড় গোড় আর কিচ্ছু আস্ত নেই। মনে হচ্ছে 3 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে দুজন। কিন্তু রূপোর গড়গড়া আর পিকদানি নিয়ে কে আত্মহত্যা করে? দুটো ভাঙা চোরা মৃতদেহের পাশে খুব সন্তর্পণে শোয়ানো আছে মূল্যবান সেই জিনিস দুটো। শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী জন্মাষ্টমী। গল্প পাঠে ইভান। অন্যান্য চরিত্রে ইভান, রক্তিম এবং সৌমিলি। পরিচালনায় বিভা ক্যাফে। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সায়ন। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। নতুন নতুন গল্প শুনতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই বিভা ক্যাফেকে। সকলকে ধন্যবাদ, শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। ধন্যবাদ।